আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ প্রোগ্রাম মনোজিজ্ঞাসায়। এটি বাংলাদেশ সাইকোথেরাপি অ্যান্ড কাউন্সিলিং সোসাইটি কর্তৃক আয়োজিত মানসিক স্বাস্থ্য নিয়ে একটি জনসচেতনতামূলক অনুষ্ঠান। আমরা যারা নিয়মিত রোগী দেখি তারা বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হই এবং বিভিন্ন বিষয় আমাদের সামনে আসে যা সাধারণ মানুষ আমাদের কাছে জানতে চান এবং আমরাও এসব বিষয়ে আলোকপাত করার জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। তো আজকের অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর এস এম আতিকুর রহমান, যিনি সর্দার আতিক নামেও পরিচিত। এছাড়া আমি আছি আপনাদের মাঝে উপস্থাপক হিসাবে মোহাম্মদ শামসুজ্জামান মোল্লা, সাইকোথেরাপিস্ট। এবং আজকে অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সাথে একজন সাইকোথেরাপিস্ট, যিনি হচ্ছেন নুসরত জাহান। তো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের লাইভ প্রোগ্রামে শুরু করি। আসসালামু আলাইকুম। জি, নুসরত জাহান, আপনি আপনার কেসটি প্রেজেন্ট করুন এবং স্যার আমাদের আলোচনায় অংশ করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ শামসুজ্জামান মোল্লা। আসসালামু আলাইকুম স্যার। আমি আজকে যে কেসটি প্রেজেন্ট করব সেটা হচ্ছে আমার একটি ক্লায়েন্ট, এবং আমার ওই ক্লায়েন্টের বয়স ছিল 18 বছর বয়স, এবং তার ডায়াগনোসিস ছিল আপনার ওসিটি অ্যান্ড জেন্ডার ডিসফোরিয়া। আচ্ছা। জি। এবং আমার যে ক্লায়েন্ট ছিল সে হচ্ছে গিয়ে আপনার তারা ছিলেন দুই ভাই এবং এক বোন, এবং সে সবার ছোট ছিল। তো সে যখন প্রথম আমার কাছে আসে, তার যে সিমটম গুলো ছিল, সে প্রথম হচ্ছে আপনার যে তার যে ওসিডি, তার আনওয়ান্টেড থট আসতো, প্লাস হচ্ছে গিয়ে তার তার যে প্রাত্যহিক যে কাজকর্ম, সে হচ্ছে সবকিছুতেই তার যে আমাদের ওসিডি যে সিমটম গুলো, যে একই চিন্তা বারবার করা, বা হচ্ছে গিয়ে আপনার তার হচ্ছে সবকিছুতে হচ্ছে সে একটু, যে আমরা যে সূচিবায়ু বলি, সেই প্রবলেম গুলো নিয়ে এসেছে। এবং সেক্ষেত্রে আমি যেটা করেছি যে আমাদের যে তোমার ওই পেশেন্টের সূচিবায়ু কি ছিল? জি, ওর হচ্ছে অনেক আনওয়ান্টেড, জি, ওর হচ্ছে অনেক আনওয়ান্টেড থট আসতো, এবং হচ্ছে জি আনওয়ান্টেড মানে যে চিন্তাগুলো সে করতে চায় না, এরকম চিন্তা আসতো, তাই তো? জি জি স্যার। জি, কি কি বিষয়ে এরকম চিন্তা আসতো? জি, তার হচ্ছে গিয়ে যে তার সবকিছু নিয়ে অনেক চিন্তা আসতো। যেমন তার আনওয়ান্টেড বলতে হচ্ছে তার বিভিন্ন সেক্সুয়াল যে বিষয়গুলো, ওইসব নিয়েও হচ্ছে তার অনেক চিন্তা আসতো। প্লাস হচ্ছে আপনার যে তার সৃষ্টিকর্তাকে নিয়েও তার হয়তো অনেক ধরনের কোশ্চেন আসতো। আচ্ছা, সৃষ্টিকর্তাকে নিয়ে আমি একটু তোমাকে থামাচ্ছি। আমি মাঝে মাঝে তোমাকে থামাবো, থামানোর পর আমি বিষয়গুলো ক্লিয়ার করে নিব, ঠিক আছে? তুমি ওইটার জন্য তৈরি থাকো, যখন তোমাকে যেভাবে জিজ্ঞেস করা হবে তুমি যেন বলতে পারো। হ্যাঁ, আচ্ছা। এই যে তুমি বললা যে তার যে আনওয়ান্টেড থট, একটা তো বুঝলাম সেক্স রিলেটেড, মানে যৌনতা বিষয়ক কিছু চিন্তা আসা। আরেকটা হচ্ছে যে তার এরকম স্রষ্টা সংক্রান্ত কিছু চিন্তা আসে। সেগুলো কি নেতিবাচক টাইপের, মানে যে স্রষ্টা কেউ নাই বা স্রষ্টার সাথে খারাপ কিছু এরকম? হ্যাঁ স্যার, যেমন তার চিন্তা আসতো যে স্রষ্টা সম্পর্কে অনেক ধরনের চিন্তা আসতো। যেমন স্রষ্টা কেমন, স্রষ্টা দেখতে কেমন, প্লাস হচ্ছে গিয়ে স্রষ্টার হয়তো অনেকগুলো অঙ্গ আছে। এবার সে বলতো যে সে চাইতো না এই ধরনের চিন্তা করতে, কিন্তু সে তারপরে থামাতে পারতো না। তার মনে একটার পর একটা চিন্তা চলে আসতো, এই ধরনের চিন্তাগুলো। আচ্ছা আচ্ছা। আর যেমন সে হচ্ছে গিয়ে তার যে অনেক অনেক পরিচিত, বা হচ্ছে গিয়ে এমন কারোর সাথে সে হয়তো সেক্সুয়াল থট চিন্তা করতে চাচ্ছে না, কিন্তু তার মনে বারবার ওই চিন্তাগুলো আসতে থাকতো। মানে যার সাথে করা সম্ভব না বা যার সাথে এটা মানে শোভনীয় না, এরকম লোকের সাথে তার যৌন চিন্তা আছে। জি, আচ্ছা, ঠিক আছে, দুইটা ব্যাপারই বুঝতে পারছি। তুমি নেক্সট আর কি আছে বলো। স্যার তেমন তার সূচিবায়ুরও অনেক ইয়ে ছিল, সিমটম ছিল। আর সূচিবায়ু বলতে হচ্ছে গিয়ে, জি স্যার, যেমন হচ্ছে তার মানে ক্লিনজিং, সবকিছু তার একদম পারফেক্ট থাকতে হবে, প্লাস ক্লিন থাকতে হবে। যে একবার হচ্ছে কি তার যদি কোথাও
হাত লেগে যায়, তার মনে হচ্ছে যে বারবার সে হাতটাকে, যেটা হয়তো একবার ধুলে চলে, সে হয়তো 5-6 বার এরকম করে ধুচ্ছে। বা তার আচ্ছা ওয়াশরুমে যাচ্ছে, সেখানে সে অনেক বেশি টাইম ওয়েস্ট করছে, যে তার মনে হচ্ছে আচ্ছা। সে তার গায়ে হচ্ছে ময়লা লেগে আছে বা জীবাণু লেগে হুম। আছে, সে বারবার হচ্ছে নিজেকে ক্লিন করতে, এবং তার নির্ধারিত সময়ের চেয়েও তার ওয়াশরুমে বলুন বা হচ্ছে গোসলের সময় অনেক বেশি টাইম সে অতিবাহিত করতো। আচ্ছা, মানে এই ধোয়াধুয়িতেই তার অনেক সময় চলে যেত, এই তো? জি আচ্ছা, জি এরপর আর কি আছে? মানে স্যার। এই OCD-র কি এই বৈশিষ্ট্যগুলাই আছে না আরো কিছু আছে? স্যার মূলত এগুলোর কথাই সে বলেছে, যে তার আচ্ছা, ঠিক হচ্ছে আছে। তো যে এটা থেকে তো আমরা পাচ্ছি যে এটা তার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, আমরা যেটাকে সূচিবায়ু বলি। আবার এটাকে এরকমও বলা যায় যে এটা মানে একটা মানে বাধ্যবাধকতা, হ্যাঁ, মানে চিন্তার বাধ্যবাধকতা। এই চিন্তাটা তাকে করতেই হয়, না করে সে পারে না। সে যদিও জানে যে চিন্তাটা তার করার দরকার নাই, তারপরে তাকে করতে হয়। তো তুমি এই পেশেন্টের ক্ষেত্রে আরেকটা কথা বলছিলা, সেটা হচ্ছে জেন্ডার ডিসফোরিয়া। সেটা কি ছিল? আচ্ছা স্যার, সে আমাকে প্রথমে ওসিডি নিয়ে আমরা এক্সপ্লোর করেছি, বা ওসিডি সম্পর্কে আমি কিছু তার সাথে সেশন করেছি। তারপর আমাকে সে পরে আবার বলেছিল, বা পরে হচ্ছে আমি দেখতে পেয়েছি যে তার জেন্ডার ডিসফোরিয়াটাও আছে তার ওসিডির পাশাপাশি। তো সেই ক্ষেত্রে সে যেটা আমাকে বলতো, যে তার হচ্ছে তার তার মনে হতো যে সে একটা পুরুষের দেহে আটকা পড়া একটা নারী, একজন নারী সে। তার হচ্ছে তার সব ইন্টারেস্ট হচ্ছে অপোজিট জেন্ডার, যেমন সে হচ্ছে গিয়ে তার অপোজিট জেন্ডার, যেমন মানে মেয়েরা যা করে তার সব, সে চায় যে সেভাবে চলতে। তার এমন আচ্ছা হচ্ছে তার, জি, এমন তার হচ্ছে আচ্ছা অপোজিট জেন্ডারের প্রতি মানে আকর্ষণ ফিল করে, যৌন আকর্ষণ ফিল করে। প্লাস আপনার অপোজিট জেন্ডারের মতো সে চলতে ফিরতে চায়, কিন্তু তার অনেক বেশি ডিসপ্রেস হয় যে সেটা থেকে আম, আম, সে চাচ্ছে না এই ধরনের চিন্তা আনতে, বা সে সে ওরকম হইতে, কিন্তু সে বলছে যে সেটা থেকে বের হতে চায়, মানে এই ধরনের তার অনুভূতি থেকে বের হতে চায়, কিন্তু সেটা পারছে না। আচ্ছা। তো অ্যাকচুয়ালি তার আমরা দুইটা রোগ তার মধ্যে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এবং আরেকটা হচ্ছে তার জেন্ডার ডিসফোরিয়া, যেটা তুমি পরবর্তী হিস্ট্রির সময় তুমি পেয়ে আসছো। এখন জেন্ডার ডিসফোরিয়ার ক্ষেত্রে যেটা হয় যে, মানে আমরা যেহেতু আমাদের অডিয়েন্স শুনতেছে, আমরা তাদের কথা মনে রেখে সহজ করে বলি। জেন্ডার ডিসফোরিয়া হচ্ছে যে 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 লিঙ্গের সে সেই লিঙ্গ নিয়ে সন্তুষ্ট নয়। ডিসফোরিয়া মানে জি স্যার। তার মধ্যে একটা জি স্যার। অসন্তুষ্টি আছে, একটা অশান্তি ভাব আছে। যেমন একজন পুরুষ তার পুরুষত্ব নিয়ে সন্তুষ্ট নয়, একজন জি নারী স্যার। তার নারীত্ব নিয়ে সন্তুষ্ট নয়। এবং সেই মানে তোমার এই রোগী কি পুরুষ ছিল? জি স্যার, মানে তোমার 18 এই বছর আচ্ছা, বয়সে ছেলে ছেলে হ্যাঁ, ছিল। জি একজন পুরুষ, কিন্তু সে নিজেকে মেয়ে মনে করতেছে এবং মনে করতেছে জি যে স্যার। তার যে এই পুরুষের শরীর, এই শরীরটাই শুধু পুরুষের, কিন্তু জি জি, মানে তার মনটা ব্যক্তিগত হচ্ছে ভাবে নারী। মানে জি জি। তার ভিতরে যে মানুষটা আছে সেই মানুষটা হচ্ছে একটা নারীর, এই তো? জি স্যার। জি স্যার। এটা এরকম বলছে? জি স্যার, এটাই বলেছে। মানে তুমি কি এরকমই পাচ্ছ তাকে? আচ্ছা, তো জি সেই জি ক্ষেত্রে স্যার, আমরা একদম জেন্ডার এক্স্যাক্টলি ডিসফোরিয়া তাকে এরকমই। বলতে পারি। হুম, জি স্যার। আচ্ছা। তো এখন আহ, আমরা যদি ফার্স্ট প্রায়োরিটি বলি যে তাহলে তার ওসিডির প্রবলেম গুলো নিয়ে কিন্তু মূলত সে আমাদের কাছে চলে আসছিল। জি এবং স্যার। সেই ওসিডির প্রবলেমের মধ্যে আমরা কয়েকটা জিনিস দেখলাম তোমার কথা শুনে। যেটা বুঝলাম একটা হচ্ছে যে তার যেমন আহ, আহ, আছে যে সে আহ, মানে থট রুমিনেশন আছে, ধর্ম জি স্যার। সংক্রান্ত তার কিছু ব্যাপার আছে, সেক্সুয়াল তার আহ, কিছু ইমাজেরি বা কল্পনা চলে আসে, যেটা সে করতে চায় না, বা জি যাদের স্যার। সাথে সেক্স করা সম্ভব না। যেমন দেখা গেল যে সে যেহেতু পুরুষ, সেক্ষেত্রে তার এই ধরনের সেক্সুয়াল চিন্তা তার একদম নিকট আত্মীয় যাদের সাথে সেক্স করা সম্ভব না, এরকম লোকদের ক্ষেত্রেও আসতে পারে। এই জি জায়গাটা স্যার। মানে আমি মনে করবো যে যারা আজকে আমাদের কথা শুনতেছেন দেখতেছেন তাদের একটু খেয়াল রাখতে হবে যে সেক্স নিয়ে কিন্তু অনেক কল্পনাই আমাদের আসে। এই কল্পনা আসাটা কিন্তু মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার না, কিন্তু যদি সেই কল্পনাটা অসঙ্গত হয়, মানে যেমন বোনকে নিয়ে কল্পনা আসা, অথবা মা চাচি এরকম কাউকে নিয়ে, স্থানীয় কাউকে নিয়ে চিন্তা আসা, যাদের সাথে আমরা মানে আমাদের কোনো বৈবাহিক সম্পর্ক বা এই ধরনের যৌন সম্পর্ক হওয়া সম্ভব না, তখন এটা খুবই বিব্রতকর হয় এবং খুবই কষ্টকর হয়। তো এই ধরনের পরিস্থিতি যখন হয় তখন সেটা হচ্ছে
মানে একটা রোগের জন্য হয়। আমরা যেন মানে যারা শুনছেন তারা এটা মনে রাখবেন, আমরা যেন তাকে দোষারোপ না করি, সে যেন এটার জন্য কষ্ট না পায়। এবং যদি এই অডিয়েন্সদের মধ্যে কারো এই ধরনের সমস্যা থেকে থাকে, সে অবশ্যই চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা মানসিক যে কোনো বিভাগে, যে হসপিটালের যে মানসিক বহির্বিভাগ আছে সেখানে, বিশ্ববিদ্যালয়ের মানসিক বহির্বিভাগে যোগাযোগ করতে পারেন। কারণ এই কষ্টটা কিন্তু আপনি কিন্তু জানেন না। আপনি দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে যে আমি এরকম চিন্তা করতেছি, হায় হায় এটা কত পাপজনক করে ফেলতেছি, কিন্তু আপনি তো আসলে একটা রোগে ভুগছেন এবং এই রোগের জন্য আপনার এই চিন্তাটা আসতেছে। এই চিন্তার ধরনটাই এরকম। যৌন চিন্তা অনেকেরই আসে, কিন্তু সেটা স্বাভাবিক। কিন্তু এই ওসিডির জন্য যে যৌন চিন্তা আসে, সেই যৌন চিন্তাগুলো সাধারণত এরকম নিকটজনের কেন্দ্র করে হয়। দুই হচ্ছে যেমন আল্লাহ বা সৃষ্টিকর্তা সংক্রান্ত যে চিন্তা, এটাকে আমরা বলি ব্লাসফেমাস থট, এবং এটা খুব নেগেটিভলি আসে। স্রষ্টার সাথে মানে একটা অন্যরকম একটা ব্যাপার। ইভেন কেউ কেউ মানে সেক্সুয়াল চিন্তাও করে ফেলে। কেউ কেউ দেখা যাচ্ছে যে এরকম চিন্তা আসে যে সে পা দিয়ে লাথি মারছে, এরকম চিন্তাও আসে, এবং এটার জন্য সে নিজেও খুব অপরাধ বোধে ভোগে এবং কষ্ট জি পায়, স্যার, অনেক কারণ বেশি যেহেতু আসলে স্ট্রেস এই ফিল ধরনের করে। কিছু তো করা সম্ভব না। তবে এই রোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে আমরা ওষুধপত্র দেই, পাশাপাশি সাইকোথেরাপি দেই। এবং নুসরাত জাহানের কাছে যে অবস্থায় রোগীটা আসছে সেটা হচ্ছে যে ওষুধপত্র পাওয়া অবস্থায় সে জি সাইকোথেরাপির স্যার। জন্য তাকে অ্যাডভাইস করা হচ্ছিল, এবং সেই সাইকোথেরাপি নিতে সে নুসরাত জাহানের কাছে যায়। সেক্ষেত্রে তুমি কি করো, বা এই রোগীকে নিয়ে তুমি কি করতে চাচ্ছ বা কি করে আসছো, সেটা একটু আমাদের বলো। জি জি স্যার, যেমন আমরা প্রথমে তার ওসিডি নিয়ে কাজ করেছি। যেমন তার ওসিডি নিয়ে আমরা যে তার অনেক বেশি তার ক্লিনজিং, তার ইয়ে ছিল, ডিস্ট্রেস ছিল, যে ওটার জন্য আমরা তাকে ইআরপি দিই, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। ওই থেরাপিটা আমরা অ্যাপ্লাই করি। দেন হচ্ছে গিয়ে আমরা তাকে যে তার যে অনেক বেশি থট আসে, আমরা সেই থট গুলাকে কিছু চ্যালেঞ্জ করি, থট চ্যালেঞ্জ করি। প্লাস হচ্ছে গিয়ে আমরা তাকে নিয়মিত একটা নির্দিষ্ট টাইম, যেমন হচ্ছে গিয়ে দিনের একটা নির্দিষ্ট সময়ে থট ডায়েরি মেনটেন করতে বলি, আচ্ছা যাতে করে তার যত ধরনের থট আসে সব লিখতে পারি। এর পাশাপাশি আমরা তাকে আপনার মাইন্ডফুলনেস প্র্যাকটিস প্লাস হচ্ছে রিল্যাক্সেশন প্র্যাকটিসটাও আমরা আমাদের সেশনে করাই এবং তাকে আচ্ছা করার জন্য কাজ দিয়ে দিই বাসায় করার জন্য। আচ্ছা, তুমি তো এই এই রোগীকে দুইবার মানে অ্যাটেন্ড করছো, দুইবার না তিনবার, কয়টা সেশন দিছো? স্যার ছয়টা সেশন নিয়েছি। 6টা সেশন হয়ে গেছে না? আচ্ছা, তো তোমার পেশেন্টের মানে প্রোগ্রেস কিরকম? স্যার যেমন ওসিডির ক্ষেত্রে আমরা যে কাজগুলো দিয়েছি সে ওগুলো করছে, করার ফলে তার যে বলেছে যে তার ডিস্ট্রেসটা কমেছে আগের চেয়ে। সে যখন আমরা যেভাবে আচ্ছা তাকে গাইড করছি আচ্ছা সেগুলি ফলো করে তার ডিস্ট্রেস গুলো কমেছে আগের থেকে, এবং সে বলছে যে ওসিডির ক্ষেত্রে সে ভালো ফিল করছে। পাশাপাশি সে মেডিসিন তো নিচ্ছেই, সব মিলিয়ে কিছুটা সে আচ্ছা, বেটার ফিল করছে আগের থেকে। কিছুটা বেটার ফিল করতেছে, এবং জি তার ওই স্যার। যে মানে স্রষ্টা সংক্রান্ত চিন্তা, সেই চিন্তা এবং যে তার সেক্স রিলেটেড চিন্তা, সেগুলো কিছুটা কমে গেছে। আচ্ছা, জি স্যার। আরেকটা জিনিস হচ্ছে তুমি তুমি যেটা করছো সেটা হচ্ছে এক্সপোজার অ্যান্ড রেসপন্স, ইআরপিটা কি করছো এই পেশেন্টের ক্ষেত্রে? জি স্যার, কিছুটা আমরা অ্যাপ্লাই করেছি একটা একটা দুটা সেশনে, যে এক্সপোজার এন্ড আচ্ছা, রেসপন্স প্রিভেনশনটা আমরা তার সাথে অ্যাপ্লাই করেছি। মানে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশনে কি করা হয় একটু বলো, যদি আমাদের দর্শকরা তো শুনতেছে, হ্যাঁ, তারা জি তাহলে স্যার। জানতে পারবে যে ওখানে আসলে কি করা জি হয়। জি। যেমন স্যার তার যেহেতু হচ্ছে নোংরা বা জীবাণু নিয়ে অনেক তার ভীতি কাজ করে, সেক্ষেত্রে আমরা তাকে একটা প্র্যাকটিক্যাল একটা কাজ দিয়েছি আমাদের সেশনে। যেমন তাকে হয়তো একটা টাকা আমরা নোংরা টাকাকে একটা ধরে রাখতে বলেছি, যে তুমি এটা 50 মিনিট ধরে রেখো, যে সরি কয়েক সেকেন্ড তুমি এটা ধরে রেখো, 10 সেকেন্ড, এবং এর মধ্যে তুমি এটা ধরার পরে পরবর্তী 1 মিনিট বা 2 মিনিট তুমি এটা মানে হাতটা ধুতে পারবে না। তো প্রথম সেশনে দেখা গিয়েছে তার সেটা করতে তার অনেক বেশি কষ্ট হয়েছে। সে ধরে রাখতে তার অনেক ডিস্ট্রেস ফিল করেছে, বা সে বারবার হাত ধুতে চেয়েছে। কিন্তু আমরা যেহেতু তাকে টাইমটা দিয়ে দিয়েছি যে তুমি 2 মিনিট পর্যন্ত কোনো এটা পারছো না হাত ধুতে, এরপরে গিয়ে পারবে, দেন হচ্ছে গিয়ে সে এটা ব্যস্ত হলেও করেছে। এবং দেখা গিয়েছে যে আমরা কাজ দিয়েছি বাসায়, যে তুমি বাসায় গিয়েও এরকম
একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তুমি যে হাত ধুবে না বা হচ্ছে গিয়ে আম, পরবর্তী সেশনে আমরা দিয়েছি যে আর একটু টাইমটা আবার বাড়িয়ে দিয়েছি, 5 মিনিট পর্যন্ত হাত ধোয়া আমরা রেস্ট্রিক্টেড করে দিয়েছি। দেন দেখে গিয়েছে ওর কষ্ট হলেও সে আস্তে আস্তে এটাতে আম, যে আপনার অভ্যস্ত হতে পেরেছে এবং তার ডিস্টেন্স গুলো কিছু কমে এসেছে আগের চেয়ে। আচ্ছা, তো এটা আসলে কি হয়, যখন তুমি মানে তাকে এক্সপোজার দাও তখন তার ওই রেসপন্স করার জন্য একটা তীব্র একটা তাড়না আসে। আর হ্যাঁ, আমরা সেই সেই তাড়নাটাকে যখন আমরা কন্ট্রোল করতে শিখাই, মূলত এটাই শিখানো হয় যে সেটা যেন সে কন্ট্রোল করতে যখন পারে, তখন দেখা যায় যে তার ওই আত্মবিশ্বাসটা আসে যে না, আমি এটা কন্ট্রোল করতে পারি। তো এইটাই হচ্ছে আসলে এই চিকিৎসার মূল মানে উপযোগ্য বিষয়, মানে এই কৌশলটাই হচ্ছে এখানে। যে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে যারা ভোগে তাদের মধ্যে একটা মানে মানে তাদের যে একটা কোর বিলিফ, মানে সবকিছু ঠিক রাখতে চায়, সেই জায়গাটা থাকে, এবং সেটা না হলে তারা মনে করে যে সবকিছু শেষ হয়ে যাবে। তো এই জায়গাটাতেও দেখা যাচ্ছে যে রেসপন্স প্রিভেনশনটা অনেকটা হেল্প করে, যে but না করলে যে কিছুই হয়ে যাচ্ছে না বা কোনো ক্ষতি হচ্ছে না, সেটা যখন পেশেন্ট অবজার্ভ করে তখন তার মধ্যে আস্তে আস্তে আত্মবিশ্বাসটা গড়ে ওঠে। আমার মনে হয় তোমার পেশেন্টের ক্ষেত্রেও সেটা তুমি লক্ষ্য করেছো। জি স্যার। এবার আসা যাক যে তার দ্বিতীয় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে তার জেন্ডার ডিসফোরিয়া। এখন জেন্ডার ডিসফোরিয়ার ক্ষেত্রে যেটা হয় যে এটা আসলে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের ব্যাপার। আমরা শুধুমাত্র তাকে এই যে সে যে মানে যে জেন্ডার মানে মনে প্রাণে ধারণ করে আর শরীরে যেটা ধারণ করে, এই দুইটা জেন্ডারে একটা মিসম্যাচ কন্ডিশনের মধ্যে দিয়ে পেশেন্ট যাচ্ছে, যে দুইটার কোথাও কোনোটা ম্যাচ করতেছে না, শরীরের সাথে মনের ম্যাচ হচ্ছে না। এখন এই যে খাপ খাওয়ানোর ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে তাকে আচরণগত ভাবে যে কোনো একটা আচরণ করতে বলি। হ্যাঁ, যেমন সে যদি মেয়েদের মতোই নিজেকে থাকতে পছন্দ করে, মেয়ে হইতেই পছন্দ করে, বা নিজেকে মেয়ে বলেই বিশ্বাস করে, তাহলে আমরা বলি যে ঠিক আছে, আপনি মেয়েদের মতো করে থেকে দেখেন যে এটা আপনার জন্য সহজ কিনা, বা এটা আপনার জন্য কতটুকু কমফোর্ট ফিল করেন। তো সেটার একটা ফিডব্যাক আবার আমরা পরবর্তীতে নেই। আমার মনে হয় তোমার ক্ষেত্রে এই পেশেন্টের এই ধরনের একটা এক্সপোজার দরকার। সেটা তুমি তাকে মানে অ্যাডভাইস করতে পারো। সে যদি এটাকে করতে মানে গ্রহণ করে, নেক্সট স্টেপে তারপরে তুমি যেতে পারো। আগে তার এই জীবনটা সে দেখুক, দেখলে তার মধ্যে একটা ধারণা আসবে। ঠিক আছে, তো এটা করা যেতে পারে। আর অ্যাকচুয়ালি পেশেন্ট দুইটাই কিন্তু মানসিক চাপের মধ্যে আছে। তো যে কারণে তোমার পরবর্তীতে যে তুমি তাকে রিল্যাক্সেশন করাচ্ছ এবং অন্যান্য যে কৌশলগুলা যে তাকে মানে স্থির রাখার জন্য মানে করতে যাচ্ছ, সেটাও তার জন্য হেল্পফুল হবে। সেক্ষেত্রে রিল্যাক্সেশনটা তুমি করতে পারো। তুমি রিল্যাক্সেশন জন্য কোন মানে মেথডটা ব্যবহার করতেছো? স্যার আমি পিএমআরটি টাকে অ্যাপ্লাই করিয়েছি, প্র্যাকটিস করিয়েছি। কোনটা? আর হচ্ছে স্যার স্যার পিএমআর। পিএমআর। মানে সহজ করে বলো, আমাদের যারা অডিয়েন্স তারা তো বুঝবে না, মানে জিনিসটা কি বলো। জি স্যার, যেমন এটা আহ, যেমন তাকে ইমাজিন দিয়ে তাকে বিভিন্ন রিল্যাক্সেশন প্র্যাকটিস করাচ্ছি। আচ্ছা, তাহলে মানে দেন তুমি একটা ইমাজারি রিল্যাক্সেশন টেকনিক অ্যাপ্লাই জি করতেছো। আর পিএমআরটা হচ্ছে প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন। জি স্যার। পিতে প্রোগ্রেসিভ, এম এ মাসেল, আর আর এ হচ্ছে রিল্যাক্সেশন, মানে মাসেল সংকোচন প্রসারণ করে আমরা আমাদেরকে রিল্যাক্স করতে পারি। ঠিক আছে, জি আরেকটা স্যার। হচ্ছে যে কল্পনা করেও আমরা রিল্যাক্স করতে পারি। সাধারণত জি টিভিতে বা বিভিন্ন সময় যে আমরা দেখি যে অনেক সময় বলে যে আপনি চক্ষু বুজেন, লম্বা লম্বা শ্বাস নেন, তারপর আস্তে আস্তে আপনি একটা মনের বাড়িতে চলে যান, যেটা আমরা অনেক সময় আগের দিনে দেখে আসছি। সেটাও করা যেতে পারে, যে মনের বাড়িতে যে সে ওখানে থাকবে, মনে একটা কল্পনার একটা জায়গা তৈরি করে নেবে, সে জায়গায় সে থেকে মানে আরাম বোধ করবে। এটা একটা এক ধরনের রিল্যাক্সেশন। আবার এর সাথে তুমি ব্রিদিং করেও তাকে রিল্যাক্স করতে পারো। আবার এখন যেটা করতেছো যে তার মাসেল সংকোচন প্রসারণ করেও রিল্যাক্স করা যায়। অ্যাকচুয়ালি আমাদের দর্শকদের জন্য যে কথাটা থাকবে সেটা হচ্ছে যে রিল্যাক্সেশন পদ্ধতিগুলো অনেক, কিন্তু মানে মূল অনেকগুলো। জায়গাটা হচ্ছে আমাদের ব্রেইনে একটা রিল্যাক্সেশন সেন্টার থাকে।
সেই সেন্টারটাকে উদ্দীপিত করা। আমরা মনে করি যে হাত পা ছড়ায় দিলেই রিল্যাক্স হয়, আসলে বিষয়টা তা না। এটা কোনো প্যাসিভ প্রসেস না, বরং এটা একটা অ্যাক্টিভ প্রসেস। এবং এই অ্যাক্টিভ প্রসেস করতে গেলে আমাদের ব্রেনকে উদ্দীপিত করতে হয়, এবং ব্রেনের যে রিল্যাক্সেশন যে সেন্টারটা আছে, মূলত এই এক্সারসাইজের মাধ্যমে আমরা সেই সেন্টারটাকে উদ্দীপিত করি। তো যে কারণে এই এক্সারসাইজ শব্দটা এখানে আসে, যে মানে রিল্যাক্স তো আরাম করা, তাহলে সেখানে এক্সারসাইজ কেন? এক্সারসাইজ এই জন্যই যে আমাদের ব্রেনের ওই জায়গাটাকে আমাদের এই ব্যায়ামের মাধ্যমে আমরা উদ্দীপিত করি। তো এখন এই দুইটা পদ্ধতি যেমন আছে, ঠিক একইভাবে আমরা যে ব্রিদিং এক্সারসাইজ, আমরা বক্স ব্রিদিং দিতে পারি, সেটাও তুমি এই পেশেন্টকে দিতে পারো। কারণ তুমি তার ইমাজারি দিচ্ছ, অনেক সময় দেখা যায় যে কল্পনা করার মতো মনের অবস্থাটা থাকে না। হ্যাঁ, মনে এত বেশি স্ট্রেস থাকে যে কল্পনা করতে পারে না। তো সেক্ষেত্রে তাকে ব্রিদিং এক্সারসাইজটা দিতে পারো, বক্স ব্রিদিং। হ্যাঁ, আবার তুমি প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন দিচ্ছ, ওকে ফাইন। তাহলে এগুলা মানে এই রিল্যাক্সেশনটা কন্টিনিউ করো, এবং নেক্সট যে তাকে তার যে জেন্ডারটা সে প্লে করতে চায়, রোল প্লে করতে চায়, সেটা করতে দাও। আর ইআরপিটা মানে আরো কিছুদিন চালাতে যেতে হবে, আরো কয়েকটা সেশন লাগবে। তো সব মিলে আমার মনে হয় যে ওর মানে যথেষ্ট মানে পজিটিভ দিকই আছে রোগীকে নিয়ে, এবং রোগীও আগে চেয়ে বেটার ফিল করতেছে। এবং এইভাবেই কিন্তু আমাদের রোগীর আসলে একটা জার্নি এটা। আমাদের যে সাইকোথেরাপি, এটা আসলে আমরা অনেকবার বলার চেষ্টা করি যে কথার চিকিৎসা, এই চিকিৎসা, সেই চিকিৎসা। আসলে বিষয়টা হচ্ছে যেটা একটা জার্নি, যে জার্নির মধ্যে দিয়ে সে আস্তে আস্তে রিল্যাক্স ফিল করে, এবং তার মনের যে সমস্যা যেগুলো আছে সেগুলোকে সে কাটিয়ে ওঠে। এর সাইড বাই সাইড আমরা ওষুধও তাকে দিই, যে ওষুধটা সে গ্রহণ করার মাধ্যমে তার এই যে পুরো কাজগুলো সে করার মতো মানে সুবিধা পায় বা ফ্যাসিলিটেট করে। তো সব মিলিয়ে আর কি চিকিৎসা, মানে ওষুধের চিকিৎসা, মনোচিকিৎসা, এবং পরবর্তীতে হয়তো তাকে তোমার আরেকটা মানে রাখতে হবে যে তার সামাজিক চিকিৎসা। সামাজিক চিকিৎসা মানে তার এই রোগের ভোগার কারণে সে দীর্ঘদিন ধরে লোকজনের সাথে ভালো মিশতে পারতেছে না, চলাফেরা করতে পারতেছে না, বিব্রত হচ্ছে, এই তাকে মেয়ের মতো লাগে, আবার মেয়ের মতো না আসে, এই সব কিছু নিয়ে তো একটা বিব্রতকর অবস্থা। সেই ক্ষেত্রে তাকে তুমি সামাজিক দক্ষতার যে চিকিৎসাটা, যেটা আমরা মানে সামাজিক দক্ষতা বলতে প্রোগ্রাম, সোশ্যাল স্কিল ট্রেনিং, সেইটা এখানে তুমি যোগ করতে পারো এই তোমার এই চিকিৎসার মধ্যে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এবার নুসরাত, তাহলে তুমি মানে বলো যে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম সেটা তোমার মানে মানে তোমার কাছে কেমন লাগলো, বা সেটা থেকে তুমি কি পেলে? জি স্যার। স্যার, আমার যে আপনি যে কিছু জিনিস ধরিয়ে দিয়েছেন আমাকে, সেটার জন্য আমার মনে হচ্ছে আমি সেশনে আরো বেশি তাকে হেল্প করতে পারবো। যেমন বলেছেন যে আমরা যে আমি হয়তো তাকে প্র্যাকটিস করে যাচ্ছি যে ইআরপি গুলো, কিন্তু আপনি যা বলেছেন যে মেইন আমাদের উদ্দেশ্যটা তার হচ্ছে কনফিডেন্সটা গেইন করা। এই জিনিসটা যখন আমি আরো ফিল করি তাকে এটা করাবো, বা আরো বেশি এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব তার, তো এই জিনিসগুলো তার তার যেমন কনফিডেন্সটা বৃদ্ধি পাবে, এবং পাশাপাশি সে আরো দ্রুত হচ্ছে এটা থেকে ওভারকাম করতে পারবে তার যে ওসিডি সমস্যা, বা হচ্ছে তার যে ভীতি ভীতি কাজ করে। এই জিনিসগুলো সে কাটিয়ে উঠতে পারলে আশা করি স্যার যে এই জিনিসটা আর একটু ভালো কাজ করবে। আর যে স্যার জেন্ডার ডিসফোরিয়ার ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, তাকে যদি আমরা তার অপোজিট জেন্ডারে যদি আমরা রোল প্লে করতে ডিটেলস বলি। দরকার নাই, তোমাকে আমি জাস্ট শুনতে চাচ্ছিলাম যে মানে কোনটা তোমার কোন ভাবে কাজে হেল্প করবে সেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা মানে সেই দিকে মানে চেষ্টা করি। থ্যাংক ইউ ইমন। তুমি তাহলে আজকে প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি আমরা, আমরা তাহলে শেষ করতে যাই। ওকে, নুসরাত জাহান থ্যাংক ইউ স্যার। আপুকে ধন্যবাদ আজকে টেস্টটি থ্যাংক ইউ। প্রেজেন্ট করার জন্য, আর স্যারকেও ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে সমাধানে পৌঁছে দেওয়ার জন্য। আর আমি সকল দর্শককে বলতে চাই, আপনাদের মনে যদি আমাদের আজকের আলোচনা থেকে কোনো ধরনের প্রশ্ন থাকে, এছাড়া আপনারা কোনো বিষয় সম্পর্কে জানতে যদি আগ্রহী থাকেন, সেক্ষেত্রে আপনারা আমাদের পেজে অথবা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আপনারা যদি আপনাদের জীবনের অভিজ্ঞতা বা কোনো ধরনের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের অতিথি হিসাবে আমাদের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে পেজের ইনবক্সে নক করে আপনারা
সেটি জানাতে পারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত আমরা অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করছি। শুভরাত্রি। শুভরাত্রি।